স্বামীর ক্ষেতের শশাগুলো লম্বা ছিল এবং সুন্দর ছিল, কচি ছিল। তাই কারণে মাঝে মাঝে শশা ভেঙে যেত। স্বামীর ক্ষেতের শশাগুলো লম্বা ছিল এবং সুন্দর ছিল, কচি ছিল। তাই কারণে মাঝে মাঝে শশা ভেঙে যেত। আমার নাম রোমানা। দেখতে রোমানার মতনই সুন্দর। যেরকম টিভিতে নাইকি রোমানার নাম শুনছে, তো আমার বডি ফিটনেস সে যে দেখে আমাকে দেখে পুরো হট হয়ে যায়। তাতে সুন্দরী হওয়ার সত্ত্বেও কি হবে, আমার বাবা মা খুবই গরিব, বলতে গেলে এতটাই গরিব যে আমরা 3 মুঠ ভালো করে খেতেই পাই না। তাছাড়া আমার মা খুব সুন্দরী। আমার মাকে দেখেই আমার বাবা বিয়ে করেছেন। তো আমার মা অনেক ধনী পরিবারের একজন মহিলা। তো কি আর বলবো, আমার মাকে দেখে আমার বাবা পুরো পাগল। তো এই ঘটনার মধ্যে দিয়ে কিছুদিন যাওয়ার পর আমার মাকে মার বাবার বাড়ির কেউ বিয়ে দিতে চাইছিলেন না। তো হঠাৎ একদিন আমার বাবা জোর করে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করলেন। তো এইভাবে তাদের সংসার জীবন শুরু। তো আপনারা বলতে পারেন যে আপনি এই ঘটনাটি কী করে জানলেন। আপনারা হয়তো যেভাবে জানেন মা বাবার কাছ থেকে অতীতের ঘটনা, তো আমিও হয়তো সেইভাবেই শুনেছি। কেননা আমরা সবাই অনেক ফ্রি থাকতাম। তো সেই সময় মা আমাদেরকে ওই গল্পটা বলে শোনাতো যে তোর বাবাও এরকম আমাকে দেখেই বিয়ে করেছিল। তো অভাব অনটনের কারণে বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারিনি। তো আমার যখন যৌবন শুরু হতে লাগলো তখনই আমাকে বিয়ে দিল এমন একটা ঘরে। সেই ঘরের স্বামীও অনেক গরিব। ভেবেছিলাম যে বাবার বাড়িতে কষ্ট করে বড় হয়েছে, হয়তো স্বামীর বাড়িতে এসে সুখে শান্তিতে জীবন কাটাবো। তো আরেকটি কথা আপনাদের না বললে নেই, আমার স্বামীর বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে। তো আমার স্বামীর চেহারা ছিল রোগা পাতলা। গরিব মানুষ, বুঝতে তো পারেন, 3 বেলা 3 মুঠো খেতে পারে না, তাদের আবার কি অবস্থা। তো আমার যখন বিয়ে হলো প্রথম বাসর রাত, তো বাসর রাতে আমার স্বামীর সঙ্গে থাকলাম। তো সে আমাকে ভালোই সুখ দিল। তো এইভাবে কিছুদিন সংসার করার পর সে ঢাকায় চলে গেল। তো ঢাকায় যাওয়ার পর আমাকেও সাথে নিয়ে গেল। তো সেখানে একটা গার্মেন্টসে চাকরি নিল। তো চাকরি নেওয়ার পর আমি বাসায় থাকতাম, কেননা আমার স্বামী যে বেতনে চাকরি করতো সে টাকা আমার পোষাতো না। তো ঢাকায় আসার পর এভাবে আমাদের সুখে শান্তিতে জীবন কাটছিল। তো কাটার পর হঠাৎ তো আমার স্বামী ঢাকায় আসার পর আর সে আমাকে আগের মতো আর সময় দেয় না। কাছে আসলে বলে দূরে যাও, ভালো লাগছে না, তো সব বাহানা শুরু করে দেয়। তো কি আর করবো, আমি বাসায় একা থাকি, ভালো লাগে না। তো ঘরের মধ্যে একটা টিভি আছে, তো তা নিয়ে সময় কাটে আমার, আর কিছু কাজ কাম করি, সারাদিন কাটে। তো রাত্রে যখন আমার স্বামী আসলো বাড়িতে, তো আমি ভাবলাম আজকে আমার স্বামীর সুখ আমি পেয়ে ছাড়বো। তো রাতে যখন তিনি বাসায় আসলো, তারপর আমি ওনাকে রাত্রে খাবার দিলাম। খাওয়া দাওয়ার পর যখন বিছানায় শুইলাম, তো কিছুক্ষণ আমরা গল্প গুজব করলাম। আর আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি আজকে এত সেজেছো কেন। তো আমি বলে ফেললাম তুমি আমাকে কিছুদিন ধরে সময় দিচ্ছ না, তো একা বাসা আমি একা একা থাকতে থাকতে বোরিং হয়ে যাচ্ছে, একটা বাচ্চা টাচ্চা হলে তো ভালোই হতো। তো এবার আমি আমার স্বামীকে যখন শরীরে হাত দিলাম, সে আবারও হাত সরিয়ে দিয়ে বলল এরকম করো না, আজকে অনেক কাজ করেছি, শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে, তো কিছুই ভালো লাগতেছে না, ঘুমিয়ে পড়বো। তো যেই কথা সেই কাল সে ঘুমিয়ে পড়লো। সেদিনও আর আসে আমাকে সময় দিল না। তাই বলে আমি বারান্দায় গেলাম। তো আমার তখন ঘুম আসছিল না। তো বারান্দায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটির পর কি আর করবো, রাত্রে যেহেতু অনেক হয়েছে, তো ঘরে গেলে আবার শুয়ে পড়লাম। তো যখন সকাল, তো রাতের কথা আমি আর কিছুই মাথায় রাখলাম না রেখে আমি সকালবেলা প্রত্যেকদিনের মতন স্বামীর জন্য নাস্তা রেডি করে দিলাম এবং সে খেয়ে অফিসে চলে গেল। তো আজকে মনে মনে চিন্তা করলাম ওই দিনের সাজটা হয়তো তার পছন্দ হয়নি, তো আজকে আরও বেশি করে সাজলাম। এই বলে আজকে স্বামী আসার আগে সব কাজ কাম শেষ করে সেজে গুজে বসে রইলাম। তো সে আবার দরজায় কলিং বেল দিতে আমি ছুটে গিয়ে দরজা খুললাম। তখন দেখলাম সে আসছে। তো কি জানি তার সঙ্গে কথা বলতেছে। তো বলতে বলতে রুমে ঢুকলো। আর আমি মনে মনে চিন্তা করলাম সে আর যেহেতু আমাকে আগের মতো সময় দেয় না, মেয়েদের সঙ্গে সারাদিন কথা বলে সময় কাটায়, বাইরে মেয়েদের সঙ্গে সময় কাটিয়ে আসে। তো বললাম, তো আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম কি হলো, রাত্রে খাবার খাবেন না? তো উনি আমাকে বললো আজ আর কিছুই খাবো না, বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। তো আমিও না খেয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। তো শোয়ার পর আজকে আমি আমার স্বামীর শরীরে সমস্ত কাপড় খুলে দেখলাম। তো স্যার সেই জিনিসটা খুবই ছোট। আমি কিছুক্ষণ হাতাহাতি করার পর সেই জিনিসটা আর দাঁড়ায় না। তারপর সে আমাকে বললো আমি ঢাকায় আসার পর অনেক মেয়েদের সঙ্গে মেলামেশা করি, তাই আজকে আমার এই অবস্থা। তো আমিও কেয়ার করবো, স্বামীর যেহেতু সমস্যা, তো সেটা নিজেকে বুঝতে হবে। তারপর আমি তাকে বললাম আপনি বাজার থেকে কিছু হিরোনানি ওষুধ
আনে, তো এগুলো খেয়ে দেখেন কী হয়। তো তারপরের দিন তাকে ওষুধ এনে খাওয়াইলাম, তো তাতেও কোনো কাজ হলো না। তো আমি আমার স্বামীর জন্য অনেক চেষ্টা করলাম, যেমন ধরেন ও হার্বাল জাতীয় ওষুধ, ডাক্তার, কবিরাজ, তারপরও সে আর ঠিক হচ্ছিল না। তো অবশেষে কি আর করবো, আমার স্বামী যখন বাসায় ফিরতো তো বাজার থেকে বেগুন নিয়ে আসতো। তো একদিন চিন্তা করলাম, যদি স্বামীর সুখ বেগুন দিয়ে পাওয়া যায় তাহলে সেটাই করি, যেহেতু আমি কুমারী মেয়ে। তো এখন তো আমার চাহিদা থাকাটাই স্বাভাবিক, তো সেই বেগুন দিয়ে প্রতিদিন কাজ চালায়। তো বেগুন দিয়ে কাজ চালানোর পর এভাবে আমার দিনকাল ভালোই কাটছিল। তো আমার স্বামী থেকে আর আমি কখনো স্বামীর সুখও পেতাম না, যেহেতু আমি বলে তার কাছে দেখে গেলাম। তো তার কাছে এসে অন্তত পক্ষে 3 বেলা 3 মুঠো খেতে পারছি, ভালো পড়তে পারছি, এতে আমার সুখ। হয়তো স্বামী থেকে সুখই না পেলাম। তো এইভাবে আমার জীবন কাটছিল। আমাদের পরিবার অত্যন্ত দরিদ্র, একবার খেতে পারলে আরেকবার খেতে পারি না। তো এভাবে দুঃখে কষ্টে আমাদের জীবন কাটছিল। তো আমারও বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তো কিছুতেই আমার বিয়ে হচ্ছিল না। তো এভাবে আমার পাত্র দেখতে দেখতে বিয়ের বয়স 30 হয়ে যাচ্ছে। তো বিভিন্ন জায়গা থেকে নানান রকমের পাত্র আসে, কারোর সাথেই মিলে না। সবাই আমাকে সব দিক দিয়ে পছন্দ করলেও কি হবে, টাকার অভাবে আমার বিয়ে হচ্ছিল না। তো অনেক সময় ছেলেপক্ষ আমাকে দেখে পছন্দ করতো, তো কিন্তু অনেকেই বলে ওঠে যে ছেলে থেকে তো মেয়ের বয়স অনেক বেশি। আবার অনেকে বিয়ের জন্য এসে যৌতুক চাইতো। তো অনেকে বলতো টাকা পয়সা লাগবে না, যৌতুক লাগবে না, কিন্তু ঘর ভাড়া ফার্নিচার দিতে হবে। বুঝতে তো পারছেন, ডিজিটাল যৌতুক, ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল নিয়ম। টাকা পয়সা চায় না, তারপর ঘর ভাড়া ফার্নিচার চায়। তো এইভাবেই আমার অনেকগুলো বিয়ে ভেঙে গেছে। তো এইভাবেই আমার বয়স 30 পার হয়ে যাচ্ছে। তো আমাকে নিয়ে সবারই দুশ্চিন্তার শেষ নাই। মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো তারা বিয়ে দিতে পারছে না। তো তখন আমরা এই অবস্থায় পৌঁছে যাই যে সমাজে বিভিন্ন চাপ আমাদের উপর আসে পড়ছে। তো কি আর করা, মেয়েকে তো আর জোর করে তুলে দেওয়া যায় না। তো আমিও ওই রকম মেয়ে না যে মা বাবার অবাধ্য হয়ে অন্য কোনো ছেলেকে ভালোবেসে ভেগে যাব। তো হঠাৎ কিছুদিন যাওয়ার পর 2জন মুরব্বির লোক আসলো আমাদের বাড়িতে। বয়স প্রায় 70 হবে। তো একজনকে আমি ভালো করে চিনি, সে হচ্ছে আমাদের এলাকার নামকরা ঘটক। তো কিছুক্ষণ আলোচনা করার পর বুঝতে পারলাম ঘটক যাকে সাথে করে নিয়ে এসেছে সেই নাকি আমার পাত্র। উনি নাকি আমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তো আমি আড়াল থেকেই অনেক কিছু শুনেছিলাম। ওই বেটা নাকি খুবই বড় লোক, বন ভরা তার জমি আছে। তো ওনার বউ মারা গেছে কিছুদিন হয়েছে। তাছাড়া উনি ওই এলাকার সাবেক চেয়ারম্যান। তো ওনার ছেলে মেয়ে আছে এবং ছেলেদের বউ আছে, কেউ ওনার দেখাশোনা করে না। তাই উনি ঠিক করেছেন বিয়ে করবে। তো এই কারণে তিনি বিয়ে করার সিদ্ধান্ত নিল। তো অনেকক্ষণ কথা বলার পর বাবাকে বোঝালো, যদি তোমার মেয়েকে এখানে বিয়ে দাও তাহলে তো তোমার মেয়ে রাজরানী হয়ে থাকবে। তো বাবা বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পর সম্মতি দিয়ে দিলেন। তো আমি তখন ততটাই বুঝতাম না। আর বিয়ের পর যদি ভালোই থাকতে পারি তাহলে তো সেটাই ভালো। তো আমিও সম্মতি দিয়ে দিলাম। তারপর 2 দিনের ভিতরে আমাদের বিয়ে হয়ে গেল। তো বিয়েরও কোনো আয়োজন করা হয়নি, পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে। যখন আমার বিয়ে হলো তখন তখন বৈশাখ মাস। তখন তার বাড়িতে শুধু ধান আর ধান। তো ধানের কাজ করতে করতে কখন যে আমার সময় চলে যায় সেটা আমি বুঝতামই না। তো সারাদিন এত পরিশ্রম করার পর রাত্রে যখন শুতে যাই তখন কখন যে ঘুমিয়ে পড়ি তা বুঝতেই পারি না। তো মাঝে মাঝে ঘুমিয়ে করে থেকে বুঝতে পারতাম কেউ যেন আমার শরীরে ধরতেছে, হাতাইতেছে। তো কিছুক্ষণ হাতাহাতি করে আবার থেমে যায়। তো সারাদিন ক্লান্তির পর আমি একটু হাত ঘুমিয়ে থাকি। তো সে এভাবে হাতাহাতি করে আবার ঘুমিয়ে পড়ে। তো এভাবে প্রায় 15 দিন চলেছিল। তো একইভাবে আমাদের দিন কাটছে। ধান নেওয়া শেষ হওয়ার পথে। তো এত কাজ করার সারাদিন স্বামীকে নিয়ে যে ঘুরতে যাব, কোথায় বেড়াতে যাব, তো সেই সুযোগটা আর পাই না, শুধু কাজ আর কাজ। তো এখন দাওয়া শেষ হচ্ছে। তো বিয়ের পর স্বামীর যে একটা সুখ আমি সেটা পাইনি। তো আমার স্বামী যে সকল কাজ কাম ছিল, যেমন ধান দেওয়া, বাড়ির কাজ করা, তার সামনে ভাত বেড়ে এনে দেওয়া, তো কাজ কাম আমি সঠিকভাবেই করছিলাম। তো স্বামীর যে সুখ সেই সুখটা আমি আর পাইনি। তো এইভাবেই আমাদের দিন চলে যাচ্ছিল। তো ধান নেওয়ার পর কিছুটা দিন আমি অবসর পেলাম। তখন আমরা রাত্রিবেলায় প্রচুর পরিমাণে সময় পাই। তো আমরা সন্ধ্যার পরে শুই। তো গ্রামের বাড়ি যেহেতু কোনো রকম ঈশ্বরের নামাজ শেষ করে ঘুমিয়ে পড়ি। তো আমাদের এখানে টিভির কোনো ছল ছিল না। তো সন্ধ্যা 7টার দিকে ঘুমিয়ে পড়তাম। তো এত বড় রাত ঘুমাইলেও যেন রাত শেষ হইতো না। তো রাত্রিবেলা যখন আমার স্বামী সজাগ হয় মাঝে মাঝে হাতাহাতি করে ঠিকই, কিন্তু আবার শান্ত হয়ে যায়। তো আমিও ওনার শরীরে হাতে হাতাহাতি করি, কিন্তু তার স্ত্রীকে তৃপ্তি দেওয়ার যে জায়গাটা সেটা তার সঠিক নয়। তো থাকবে কিভাবে, তার তো অনেক বয়স হয়ে গেছে। তো এখন আর আমি কি করব, এভাবেই আমাদের দিনকাল কাটছে। তো আমার স্বামী বাড়ির পেছনে একটা শশা ক্ষেত চাষ করেছিলেন। তো সেখানে অনেক সুন্দর সুন্দর শশা ধরেছিল, কিন্তু তারা বাজারে বিক্রি করেও তা যেন শেষ করতে পারছিল না। তো আমিও মাঝে মধ্যে শশা খেতে যেতাম। তো প্রতিদিন বাড়িতে 5 থেকে 10 কেজি করে শশা আনতো।
সেখানে খাওয়া শুধু শশা ছাড়া আর কিছুই বাজার থেকে আনতো না। যেহেতু তো হঠাৎ একদিন আমার মনে হলো যেহেতু স্বামী আমাকে সুখ দিতে পারে না, তো শশা দিয়ে দেখি কাজ চালায়। তো এরপর থেকে স্বামীর সুখ আমি আশা করি না, কারণ আমার স্বামী এত বয়স হয়ে যাওয়ার কারণে সেই ধারণা ক্ষমতাটাই হারিয়ে ফেলেছে। তো বন্ধুরা, এই ছিল আমার জীবনের গল্প। যেহেতু এত কথা বলে ফেলেছি, তো আর একটি গোপন কথা আছে, সেটি না বললেই নয়। স্বামীর ক্ষেতে শশাগুলো লম্বা ছিল এবং সুন্দর ছিল, কচি ছিল, তাই কারণে মাঝে মাঝে শশা ভেঙে যেত। তো এই বন্ধুরা, এই ছিল আমার জীবনের গল্প। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। স্বামীর ক্ষেতে শশাগুলো লম্বা ছিল এবং সুন্দর ছিল, কচি ছিল, তাই কারণে মাঝে মাঝে শশা ভেঙে যেত। স্বামীর ক্ষেতে শশাগুলো লম্বা ছিল এবং সুন্দর ছিল, কচি ছিল, তাই কারণে মাঝে মাঝে শশা ভেঙে যেত। স্বামীর ক্ষেতে শশাগুলো লম্বা ছিল এবং সুন্দর ছিল, কচি ছিল, তাই কারণে মাঝে মাঝে শশা ভেঙে যেত।